আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এর রাজশাহী বোর্ড 2023-এ আসা এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে 100 নিউটন ওজনের একটা বস্তু এ কে আর বিন্দু থেকে 5 মিটার দৈর্ঘ্যের একটা ঢালুতল পি, এই ঢালুতলে 100 নিউটন বল দ্বারা উপরের দিকে টানা হচ্ছে ঢাল বরাবর, মানে তল বরাবর। গ নম্বর প্রশ্ন, ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে এই পি বিন্দুতে নিয়ে যেতে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে আসার পর তার মধ্যে যে সঞ্চিত বিভব শক্তি, এই দুইটার পার্থক্য কত সেটা বের করব। তাহলে আমরা প্রথমে যেটা করব, বল দ্বারা কৃত কাজটা বের করব, তারপর বিভব শক্তি বের করব, এরপর পার্থক্য বের করব, বিয়োগ করে দিব। এখন কথা হচ্ছে, এইটা বোঝার আগে একটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে দেখো, একটা বলকে যদি আমি ভাগ করতে চাই, এই যে মনে করো এফ একটা বল, এই যে বলটা, তার আগে একটা উদাহরণ দিই তোমাদেরকে, সুবিধা হবে। মনে করো ঠেলাগাড়ি তো দেখছো, এখন ঠেলাগাড়িতে হয় কি, একজন বল প্রয়োগ করে, দেখো যে পিছন দিক থেকে ঠেলে সে কি এইভাবে ঠেলে, এইভাবে ঠেলে, যে টানে সে কি এইভাবে টানে? অ্যান্সার হচ্ছে যে না, এইভাবে ঠেলেও না পিছন দিক থেকে, এইভাবে টানেও না। হয় কি, আসলে যে ঠেলে সে ঠেলে এইভাবে একটা কোণ করে ঠেলে, ঠিক আছে, ঠেলাগাড়িতে। আর যে টানে সে আসলে টানে এইভাবে। দেখো তো, তোমরা ইমাজিন করতে পারো কিনা, একটা ঠেলাগাড়িকে পিছন দিক থেকে কেউ এভাবে ঠেলতেছে আর কেউ এইভাবে টানতেছে, এটাই কিন্তু হয়। তো ঠেলাগাড়িটা কোন দিকে যায়? ঠেলাগাড়ি কি এই বরাবর যায়? না, এই বরাবর আসে না। ঠেলাগাড়ি কি এই বরাবর যায় উপরের দিকে? না, এই বরাবর যায় না। ঠেলাগাড়ি যায় কোন দিকে? এই দিকে। কেন এই দিকে যায়? এই দিকে যাওয়ার পিছনের রহস্যটা হচ্ছে, এই যে বলটা, এই বলটা হচ্ছে দুইটা উপাংশে বিভাজিত হয়ে যায়, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব বরাবর। এই যে বলটা, এই বলটাকে আমি নিচে নিয়ে আসলাম, কেন? কারণ দিক রাশি যেহেতু, দিক অপরিবর্তিত রেখে তুমি একই তলের যে কোনোখানে তুমি এটাকে নিয়ে যেতে পারো, সমস্যা নেই। এখন এই বলটাকে এখানে নিয়ে আসলাম, এই বলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, দুই ভাগে ভাগ হয়ে গেছে। হওয়ার পর এই উলম্ব উপাংশ তো কাজ করতেছে না, কারণ ঠেলাগাড়ি যাচ্ছে আমাদের সামনের দিকে। উলম্ব উপাংশ কাজ করতেছে না, কাজ করতেছে কি, এই বলের এই বরাবর যে অংশ কাজ করতেছে আনুভূমিক বরাবর, সেই অংশের জন্য ঠেলাগাড়ি সামনে যাচ্ছে। আবার এই যে বলটা যে টানতেছে, তার এই অংশ কোনো কাজ করতেছে না, কেন? কারণ ঠেলাগাড়ি উপরের দিকে যাচ্ছে না, যাচ্ছে কোন দিকে? সামনে। তার মানে এই বলের আনুভূমিক উপাংশটা কাজ করতেছে। কথা কি বোঝা গেল? আমি বল প্রয়োগ করলাম, এইটা একটা, এইটা একটা, তাহলে এই বলটা দুইভাবে বিভক্ত হয়, একটা হচ্ছে আনুভূমিকভাবে আর একটা উলম্বভাবে। তাহলে এই বলের আনুভূমিক উপাংশ এবং এই বলের আনুভূমিক উপাংশ, এই দুইটা আনুভূমিক উপাংশের ফলে ঠেলাগাড়িটা আনুভূমিক বরাবর সামনের দিকে এগিয়ে যায়। কথা কি বুঝছো? এখন এইটা যদি হয়, একটা বল দুইভাবে যদি বিভক্ত করতে চাই, তাহলে এই যে এইটা যদি এফ বল হয়, তাহলে আর এইটা যদি হয় থিটা, এটা যদি এফ হয় এবং এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর যে উপাংশটা হবে বলের মান, সেটা হবে এফ কস থিটা। কস থিটা মানে এটা যদি 100 নিউটন হয় মনে করো, আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই বরাবর বলটা হবে 100 কস 30, 100 কস 30 ডিগ্রি। এই যে দেখো, এই বলটাকে ভাগ করতেছি, তাহলে যার সাথে থিটা থাকবে, এই যে বলটা, এই বলটার সাথে যে অংশটা আছে, যে অংশের সাথে থিটা থাকবে সেই অংশ হচ্ছে কস থিটা। আবার এই যে বলটা, মনে করো এটা 200 নিউটন বলে কেউ টানতেছে, এবং এইটার সাথে কোন হচ্ছে থিটা, তাহলে যার সাথে থিটা তার সাথে কি হবে? কস হবে। হ্যাঁ, 200 কস, এটা মনে করো হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হবে 200 কস 45 ডিগ্রি। তাহলে এই 200 কস 45 এবং 100 কস 30-র কারণেই কিন্তু কি হচ্ছে, এই ঠেলাগাড়িটা সামনের দিকে যাচ্ছে। কারণ আমি প্রয়োগ করতেছি 200 তো এই বরাবর কাজ করবে না, কম কাজ করবে, এই জন্য এই 200-র সাথে কস 45 গুণ করছি, গুণ করলে এই 200-র চেয়ে মানটা কম আসবে। ঠিক আছে, অর্থাৎ এই বলটার আনুভূমিক বরাবর যতটুকু ইফেক্ট এবং এই বলটারও আনুভূমিক বরাবর যতটুকু ইফেক্ট, এই দুইটা ইফেক্টের কারণে ঠেলাগাড়িটা সামনের দিকে যাচ্ছে, এই 200 এবং এই 100 এর কারণে যাচ্ছে না। কথা ক্লিয়ার? এইটা যদি হয় তাহলে এখন খেয়াল করো একটু, তাহলে আমি বল প্রয়োগ করছি কিভাবে? কোণ করে, ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে বল প্রয়োগ করছি। একইভাবে দেখো, এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে টানতেছি আমি কোন দিকে? উপরের দিকে। তার মানে কি, বল প্রয়োগ করতেছি উপরের দিকে, এই বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের বল, কত নিউটন বলে টানতেছি উপরের দিকে? খেয়াল করো, 100 নিউটন বলে উপরের দিকে টানতেছি আমি। এবং এই বস্তুটার একটা ওজন আছে, ওজনটা কত? এই বস্তুটার ওজন হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। তাহলে ওজন কাজ করবে যে তলেই থাক, হেলানো থাক, সোজা থাক, যেমন তলেই থাক, একদম ওজন সোজাসুজি উলম্বভাবে ক্রিয়া করবে, সব সময় ওজন উলম্বভাবে ক্রিয়া করবে। এই যে এটা হচ্ছে ওজন 100 নিউটন, আর এটা হচ্ছে কি বল, যে বলটা আমি প্রয়োগ করছি সেটা। এখন কথা হচ্ছে, একটা বলকে যদি বিভাজিত করি, তাহলে আনুভূমিক বরাবর এফ কস থিটা,
আর এই বরাবর কি এফ সাইন থিটা, শর্ত হচ্ছে যখন থিটাটা ভূমির সাথে। এখন এই ওজনটা খেয়াল করো তো, এই বস্তুটা যখন এখান থেকে এইখানে নিয়ে আসলাম অথবা এইখানেই আছে, তখন দেখো এটাকে তুমি পি বিন্দুও কল্পনা করতে পারো, আর বিন্দুতেও কল্পনা করতে পারো, এটা পিও হতে পারে আরও হতে পারে, ঠিক আছে। এখন এই বস্তুটা যে হেলানো তলে আছে, এই বস্তুটার ওজন কাজ করতেছে সোজা নিচের দিকে, সোজা নিচের দিকে, এই যে ওজন কাজ করতেছে সোজা নিচের দিকে, এবং আমি বল প্রয়োগ করতেছি এই বরাবর, অর্থাৎ আমি টানতেছি এই বরাবর, তল বরাবর, তাহলে টানটা আমার কোন দিকে, এই দিকে, এই যে 100 নিউটন এই দিকে, আর এটা হচ্ছে ওজন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ওজনটা এই বলটাকে কমাবে কিনা, বাড়াবে কিনা, এই জন্য আমি যেটা করব এটা জানা জরুরি। তাহলে এই ওজনটা এই বরাবর কাজ করতেছে কিনা, ওজনের কোনো উপাংশ সেটা দেখব, ওজনটাকে আমি বিভাজিত করে দেব। কিভাবে দেখো, তাহলে এটা যদি ওজন হয়, এটা তল, তাই না, এটা তল, তাহলে আমরা তো জানি এই বলটাকে যদি ভাগ করি, আনুভূমিক বরাবর এফ কস থিটা, উলম্ব বরাবর এফ সাইন থিটা, দুইটা অংশ পাই। এখন এই ওজনটারও দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এই বরাবর, খেয়াল করো এটাও কিন্তু 90 ডিগ্রি, দেখো এখানে কি পুরোটা 90 ডিগ্রি না, এই এফ সাইন থিটা এবং এফ কস থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা এখানেও কিন্তু 90 ডিগ্রি। কিভাবে, এটা ওজন, খেয়াল করো এটা ওজন, তাহলে এইটা হচ্ছে তল, এটা হচ্ছে তল, এবং এই তলের সাথে 90 ডিগ্রি, এটা তলের সাথে এটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, তলের সাথে 90 ডিগ্রি। তাহলে দেখো এইটা এবং এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ এইটাও তো 90 ডিগ্রি, এটা যেহেতু লম্ব অক্সি তলের সাথে, এটা যদি 90 হয়, এটা তো 180 পুরোটা, তাহলে এটা যদি 90 হয়, এই পুরোটা 90। এখন খেয়াল করো, পুরোটা যদি 90 হয়, এটা যদি 100 নিউটন হয় ওজন, তাহলে এর সাথে থিটা আছে না, তাহলে এটা কি হবে, ডব্লিউ কস থিটা। তো ডব্লিউ কস থিটা কোনটা, এইটা, এই ওজনটা এই বরাবর ডব্লিউ কস থিটা, এবং এই ওজনটা এই বরাবর ডব্লিউ সাইন থিটা। খেয়াল করো, তাহলে এই 100 নিউটন এই বরাবর কিন্তু এর কিছু প্রভাব আছে, ইফেক্ট আছে, যেহেতু আছে তাহলে আমি যে 100 নিউটন বল প্রয়োগ করছি সেই বলটাকে এই ওজনটা কিছু পরিমাণ কমায় ফেলবে। কি পরিমাণ, ডব্লিউ কস থিটা পরিমাণ, তার মানে হচ্ছে 100 কস থিটা পরিমাণ, এই যে থিটা পরিমাণ, 100 কস থিটা পরিমাণ। কথা বোঝা গেল। এখন এই 100 কস থিটা দেখো, এখন এই তলের উপর, এখন প্রশ্ন করতে পারো যে সাইন থিটা কেন নিলেন না, সাইন থিটা এই কারণেই নেই, দেখো সাইন থিটার বস্তুর সরণ হচ্ছে আনুভূমিক বরাবর, এইটা আছে কি বরাবর, উলম্ব বরাবর। তুমি যদি এটাকে নাও, দেখো এই কোণটা কত ডিগ্রি, থিটা ডিগ্রি, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি যদি হয়, তাহলে ডব্লিউ সাইন থিটাকে যদি তুমি এই বরাবর করে নিতে চাও, তাহলে মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, এই বলটার এই বরাবর কোনো ইফেক্ট থাকবে না। কেন, কারণ তুমি যখন লিখবা যে ডব্লিউ সাইন থিটা যে কোনো একটা মান আর কি, এটা তো একটা মান আসবে, এই উপাংশটা এর সাথে যখন গুণ করবা cos 90, কারণ এটা তো 90 ডিগ্রি, কারণ এই বরাবর নিবা তুমি, যখন এইটার সাথে cos 90 গুণ করবা, cos 90 এর মান তো 0, তাহলে যেহেতু 0, এইটার সাথে যখন 0 গুণ করবা পুরো মানটা 0 হয়ে যাবে, তার মানে এই উপাংশটার এই বরাবর কোনো প্রভাব নাই। এবং এইটারও কিন্তু, এইটারও এটাকে তো দুই ভাগে ভাগ করলাম, তাহলে এটাকে যখন এই ভাগে আর এই ভাগে ভাগ করছি, এটা তো আর নাই, তাহলে এই ভাগটা কাজ করতেছে আমার আনুভূমিক বরাবর, কিন্তু এই ভাগটা কাজ করতেছে না। কেন, কারণ এর আনুভূমিক বরাবর উপাংশের মান 0। কথা ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো, তাহলে এই বরাবর কাজ করতেছে 100 নিউটন, এই বরাবর 100 কস থিটা। এখন কথা হচ্ছে আমাকে বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে না, তাহলে সেই কৃত কাজটা কত হবে আমাকে বলো তো দেখি, গ নম্বর এখানেই হয়ে যাবে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল, আমরা জানি কি এফ ইন্টু এস, বল ইন্টু বলের দিকে সরণ। এখন বলটা কত আমাকে বলো, আমি এই দিকে টানতেছি 100, কিন্তু এই ওজনের এই উপাংশটা নিচের দিকে টানতেছি 100 কস থিটাতে, তাহলে আমি লিখবো কি 100 আমার কোন দিকে, উপরের দিকে, আর এই 100 কস থিটা নিচের দিকে, তাহলে কি হবে, বিয়োগ হবে, 100 মাইনাস 100 কস থিটা, বিয়োগ করলাম, ইন্টু কত, এস, ইন্টু এস, এস মানে কত, 5 মিটার, এস হচ্ছে 5 মিটার। এখন 100 মাইনাস 100 কস থিটা, কস থিটা কত আমাকে বলো, এখন থিটার মান বের করো। এটা কি থিটা না, খেয়াল করো এটা থিটা, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু সবসময় লম্ব, তাহলে এটা যদি থিটা হয়, দেখো এটাকে এভাবে ঘুরায় নিলাম, এটা থিটা, তাহলে এটা ভূমি, থিটার সাথে কি কে কে থাকে বলো, ভূমি থাকে এবং অতিভুজ থাকে থিটার সাথে, আর বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব হয়। এখন cos থিটা যদি কল্পনা করি, তাহলে cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তার মানে cos থিটা সমান কি 3/5, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা সমান 3/5, সেটা আমি লিখবো এখানে, cos থিটা সমান 3/5, কথা কি বুঝলাম, ইন্টু 5। এখন ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 20 100, 3 20 60, তাহলে 100 থেকে 60 বাদ দিলে আমাদের থাকতেছে কত বলো, 100 থেকে 60 বাদ দিলে থাকতেছে 40, 40-এর সাথে যদি 5 গুণ করি তাহলে এখান থেকে আসতেছে 200 জুল, এটা হচ্ছে অ্যান্সার।
কথা ক্লিয়ার? তাহলে গ নম্বরের অ্যান্সার হচ্ছে কত জুল? 200 জুল। ও সরি, এটা অ্যান্সার না, কিন্তু আমরা কি বের করলাম? বল দ্বারা কৃত কাজ বের করলাম মাত্র। আবার কি বের করতে হবে? বস্তুটির বিভব শক্তি কোথায়? এই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে বিভব শক্তি যদি কল্পনা করি, তাহলে হাইট কল্পনা করলেই হচ্ছে, সেটা আঁকাভাবে থাক, বাঁকাভাবে থাক, যেভাবেই থাক, সোজাভাবে থাক, বস্তুটা যেহেতু এখানে চলেই আসছে, তাহলে পুরো ভরটা তো এখানে চলে আসছে। তাহলে আমরা কি লিখবো? mgh, পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা লিখবো ইপি সমান mgh। ঠিক আছে, এখানে ছোট করে দেই, বড় করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে তোমাদের গ নম্বর। তাহলে এটা গ নম্বর। তাহলে ডব্লিউ বের করছি, এখন কি বের করবো বলো? এখন বের করবো পটেনশিয়াল এনার্জি। ইপি সমান কি? mgh। এম এর মান কত? ভরের মান দেওয়া নেই, ভরের মান দেওয়া নেই, কিন্তু ওজন তো দেওয়া আছে। কত নিউটন? 100 নিউটন। তাহলে ওজন যেহেতু 100 নিউটন, দেখো এম আর জি গুণ করলে কি ওজন পাও না? তাহলে কি লেখা যায় বলো তো? ওজন ইন্টু এইচ লেখা যায়। mg মানে তো ওজন। তাহলে ওজন কত? 100 নিউটন। এইচ কত? উচ্চতা কত বলো? উচ্চতা হচ্ছে 3। তাহলে কত আসে? 300 জুল। এখন পার্থক্য বের করো, বলো পার্থক্য কত হবে? ইপি এবং এই যে ডব্লিউ এর কৃতকাজ এবং বিভব শক্তির পার্থক্য, তাহলে এনার্জির পার্থক্য সমান কি হবে? 300 থেকে 200 বাদ দাও। তাহলে 300 থেকে 200 বাদ দিলে থাকবে কত বলো? 100 থাকবে। এই 100 জুল। তাহলে পার্থক্য কত জুল বলো? 100 জুল। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের গ নম্বর। এখন ঘ নম্বরটা দেখো। ঘ নম্বর বলছে যে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অর্থাৎ এই যে ব্লকটা, এইটা প্রথমে পি বিন্দুতে উঠায় নিলাম, নেয়ার পর এখান থেকে যদি ছেড়ে দেই, তাহলে সে মুক্তভাবে পড়বে। মুক্তভাবে পড়া মানে দেখো তো, এই বস্তুটা দুইভাবে পড়তে পারে, আনত তল বরাবর পড়তে পারে, আবার এই পি কিউ বরাবর লম্বভাবে পড়তে পারে। তাহলে কখন মুক্তভাবে পড়বে? মুক্তভাবে তখন পড়বে যখন এর উপর অতিরিক্ত কোনো বল কাজ করবে না। এইভাবে যদি পড়ে, খেয়াল করো, পি বিন্দু থেকে যদি আনত তল বরাবর পড়ে, তাহলে এর উপর ফ্রিকশনাল একটা ফোর্স আছে, ঘর্ষণ বল আছে তলের, এটা কাজ করবে। তাহলে এই বরাবর আনত তল বরাবর সে মুক্তভাবে পড়বে না। মুক্তভাবে পড়তে হলে সোজা পড়তে হবে। এখন যদি মুক্তভাবে পড়ে, তাহলে কি হবে? বস্তুটা এখানে উঠে আসছে, মনে করো ব্লকটা, ঠিক আছে, এই উচ্চতায় চলে আসছে ব্লকটা। এখন এখান থেকে পড়তেছে, পি বিন্দু থেকে পড়তেছে মুক্তভাবে। এই পুরো উচ্চতা কত? পুরো উচ্চতা হচ্ছে 3 মিটার। দেখো দেওয়া আছে কত মিটার? 3 মিটার। আমি ধরে নিলাম এই বিন্দুতে এসে পড়ন্ত অবস্থায় উপর থেকে নিচে পড়তেছে। এই অবস্থায় এই বিন্দুতে এসে কি হয়ে গেল? এই বিন্দুতে এসে বিভব শক্তি গতিশক্তির 1/3 হলো। এখন এই যে দেখো র আছে কার সাথে? গতিশক্তির সাথে। তার মানে যার সাথে র তার সাথে গুণ। কার সাথে র আছে? গতিশক্তির সাথে। তাহলে আমি লিখবো কি বলতো? আমি লিখবো বিভব শক্তি সমান যার সাথে র তার সাথে গুণ। গতিশক্তির সাথে আছে, তাহলে গতিশক্তির সাথে গুণ হবে 1/3। তাহলে ইপি সমান কোন বিন্দুর বিভব শক্তি বলো? এই ইপি হচ্ছে এই বিন্দুর বিভব শক্তি। তো আমি ধরে নেই যে এটা এইচ উচ্চতায়, কত উচ্চতায়? এইচ উচ্চতায় এই বস্তুটার বিভব শক্তি গতিশক্তির 1/3 হয়েছে। এইটুকু উচ্চতা এইচ, পুরোটা যদি 3 হয়, এইটুকু যদি এইচ হয়, তাহলে উপরে কত? 3 - এইচ। কথা ক্লিয়ার? এখন এই যে বিভব শক্তি, এটা হচ্ছে এই বিন্দুর, এই যে গতিশক্তি, এটা হচ্ছে এই বিন্দুর। তাহলে এই বিন্দুর বিভব শক্তির জন্য এম জি, হাইট কত? এইচ, এই যে mgh ইজ ইকুয়াল 1/3 হাফ, ইকে ইজ ইকুয়াল কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি মানে কি? বেগ। কোন বিন্দুর বেগ? এই বিন্দুর বেগ, কারণ এই বিন্দুর গতিশক্তি বের করতেছি। তাহলে এই বিন্দুর বেগের উপর স্কোয়ার, ভি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে এম বাদ যায়, এখান থেকে থাকলো জিএইচ ইজ ইকুয়াল 1/6 ভি স্কোয়ার। ওকে, এখন আমি যেটা করব, দেখো এই ভি স্কোয়ারের মানটা লাগতেছে আমার, এই বিন্দুর বেগের উপর স্কোয়ারের মান লাগে। এখন দেখো বস্তুর উপর থেকে নিচে পড়তেছে, তাহলে পড়ন্ত বস্তুর ইকুয়েশন আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু নিচে পড়তেছে 2gh। ইউ এর মান কত? 0। এই বিন্দুর বেগ 0, তাহলে থাকে কি শুধু 2g ইন্টু এইচ। এইচ মানে কি বলতো? এইচ মানে হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী অতিক্রান্ত উচ্চতা। কত? 3 - এইচ। সেটা লেখো এখানে 3 - এইচ। তাহলে ভি স্কোয়ারের মান কি আমি পেয়ে গেছি না? বলো তো, ভি স্কোয়ার সমান কত? 2g ইন্টু 3 - এইচ। কোন জায়গার বলো তো? এই দূরত্বটা কতটুক? এখান থেকে এইটুক। তাহলে শেষ বেগ কোনটা? এইটা। আর এই বিন্দুর বেগটাই তো আমার দরকার, সেটা এখানে ভি স্কোয়ার। এখন এইদিকে থাকলো কি? জিএইচ ইজ ইকুয়াল 1/6 ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মান কত? 2g ইন্টু 3 - এইচ। জি উভয় পক্ষ থেকে কাটা যায়, 2 দ্বারা 6কে কাটলে 3, তাহলে এখান থেকে থাকতেছে এইচ ইজ ইকুয়াল 1/3 ইন্টু 3 - এইচ। তাহলে এই দিক থেকে গুণ করো। এখন এইচ ইজ ইকুয়াল 1/3 ইন্টু 3, তার মানে এখান থেকে মানটা আসতেছে কত? মানটা আসতেছে 1 - এইচ/3। এখন এইচ/3 এই পাশে নিয়ে আসো,
তাহলে কমন যদি নাও একবারে এইচটা, তাহলে হয় 1 প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল 1/3 ইজ ইকুয়াল 1। তাহলে এখান থেকে থাকে 2/3, 2/3 এবার সে গেলে 3/2, তার মানে এইচ ইজ ইকুয়াল কত হচ্ছে 3/2, 3/2 মানে 1.5 মিটার। অর্থাৎ ভূমি থেকে এই এইচের মানটা হচ্ছে 1.5, অর্থাৎ ভূমি থেকে 1.5 মিটার উচ্চতায় এই বস্তুটার বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। কথা ক্লিয়ার? বলো, বুঝছো কিনা বলতে হবে আমাকে।